আপনার মনে আছে বিগত সরকারের আমাদের একটা অন্যতম সমালোচনা ছিল যে ভৌত অবকাঠামোতে অনেক বেশি গেছে, সামাজিক কাঠামোতে যায়নি। সেই কাঠামো কিন্তু রয়েই গেছে। আপনি ৬০% বেশি আপনার কিন্তু এই ভৌত অবকাঠামোর ভিতরেই ঢুকে যাবে। এবং আপনি যদি দেখেন শিক্ষা, স্বাস্থ্য ইত্যাদি, ওইটার যে ৩৫%-র মতো কথা বলা হচ্ছে, সেইটার পরিবর্তনও কিন্তু আমরা খুব বেশি দেখি না, বরঞ্চ মার্জিনালি কম দেখছি। এবং অন্যান্য জেনারেল সার্ভিসেসে আরও বাড়বে। সেহেতু সেই অর্থে কিন্তু কাঠামোগত পরিবর্তন কিন্তু আপনার বরাদ্দের ক্ষেত্রে আমরা এই মুহূর্তে সেই লক্ষ্য করলাম না। তাহলে আমরা যেই কথাটা আমরা বারবার বলছি যে এইবার যে এই বার্ষিক উন্নয়ন কর্মসূচিটা তৈরি হলো, এইটাকে কি গুণমানের ভিত্তিতে তৈরি হলো। নতুন আমরা দেখেছি আরও বড় বড় প্রজেক্ট ঢুকলো গত দুদিন আগে। তাহলে এইগুলো কি আগের যেই মূল্যায়নটা আমরা করেছিলাম যে এটা কারিগরি মূল্যায়ন যৌক্তিক হয় না অনেক সময়, এবং এটার অতি মূল্যায়িত প্রকল্প তৈরি হয়, সরকার কোনগুলোকে ফেলে দিল, কোনগুলোকে রাখলো, এইগুলো এবং কি নীতিমালা ব্যবহার করলো এইটাকে বাছাই করার জন্য, প্রুনিংয়ে হোয়াট মেথড দে হ্যাভ ইউজ, আমরা উই হ্যাভ নো ক্লু অ্যাবাউট দ্যাট। বিকজ ওই যে বলেছিস, সরকার কিন্তু অর্থনীতি পরিচালনা করছে কোনো ঘোষিত নীতিমালার অধীনে না, এটা খুবই অ্যাডহকভাবে হচ্ছে। এবং যেহেতু প্রথম থেকেই সরকার কোনো মধ্যমেয়াদী পরিকল্পনা দেয়নি, আমরাও এগুলোকে ওইটার আলোকে মূল্যায়ন করতে পারছি না যে এটা কতখানি হলো, কতখানি হলো না। ডেফিসিট ফাইন্যান্সিং আমাদের দেশের বাজেটে এইবারও খুব সম্ভব চেষ্টা হবে ৫%-র নিচে তো আমরা ছিলাম। আমাদের ডেফিসিট ফাইন্যান্সিং সাইজ খুব যে বড় তা না, আমাদের যে ঘাটতি খুব বড় নট নেসেসারিলি। দ্য ডেফিসিট ইজ মোর অর লেস ম্যানেজেবল, 4 to 5% অফ জিডিপি। কিন্তু কিভাবে এটা অর্থায়ন করি সেইটা কি টেকসই কিনা, দ্যাট ইজ এ মোর ইম্পর্টেন্ট ইস্যু। অ্যান্ড দ্য ইস্যু ইজ, দেখেন আপনাকে গভর্নমেন্ট বরোয়িং, মানে বিদেশে ফরেন বরোয়িং বা ফরেন ডিসবার্সমেন্ট ইজ ভেরি লো। সেহেতু আপনি এখনও আমাদের সে আগের সমস্যা, বিদেশি থেকে টাকা দিচ্ছে, সাহায্য দিচ্ছে, ব্যবহার করতে পারছি না। সো দ্যাটস দ্য প্রবলেম ইজ স্টিল আউট দেয়ার। এবং অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আপনি বরোয়িং করছেন ব্যাংকিং সিস্টেম থেকে এবং নন ব্যাংকিং বরোয়িং করে আপনার কষ্ট বাড়াচ্ছেন, আবার অপরদিকে ব্যক্তি খাতকেও আপনি ডিপ্রাইভ করছেন এটার ভিতরে। সো দেখেন বাজেট আপনি যদি 4% হয়, আপনার 2% হলো, অর্ধেকের বেশি হলো আপনার এখানে অভ্যন্তরীণ উৎস থেকে আপনি অর্থায়ন করছেন, এবং এটা আপনার ক্রমান্বয়ে বেড়ে যাচ্ছে। আপনি 2.5%-এর করে চলে যাবেন, 1.5% বিদেশিদের কাছ থেকে আসবে। স্টেবিলিটি স্ট্রাকচার আমি খুব দ্রুত যাব। এটার ভিতরে ইনফ্লেশন মডারেটেড হয়েছে। আমাদের মূল্যায়নটা হলো এই যে আপনার এই মূল্যস্ফীতি কমার পিছনে আপনার এখনো যে সংকোচনমূলক পদক্ষেপ মুদ্রানীতিতে দেওয়া হচ্ছে তা এখনো প্রতিহত হয়নি। ইট টেক্স এ বিট মোর টাইম, দ্য রিফ্লেকশন অফ দ্য কন্ট্রাকশনারি পলিসি। যেটা হয়েছে এটা আমাদের সাপ্লাই সাইড ইন্টারভেনশনের ফলে, যেখানে আপনার বড় বলেন ধান হয়েছে ভালো, এবং মার্কেট ম্যানেজমেন্টের ফলে এই ঘটনাটা ঘটেছে। আর এক্সচেঞ্জ রেট যেহেতু স্টেবিলাইজ করেছে, সেহেতু ইম্পোর্টেড ইনফ্লেশন কমেছে এইটার ভিতরে। সো এইটার আগামী দিনে কি পরিস্থিতিতে দাঁড়াবে এটা এই মুহূর্তে খুব বলা, জোর দিয়ে বলা খুব মুশকিল। কিন্তু এটা অব্যাহত থাকবে, এবং এটার ভিতর দিয়ে আমরা আশা করি যে একটা মানে 8-9%-তে এসে যদি স্টেবিলাইজ করে মূল্যস্ফীতি, তাহলে উই থিঙ্ক দ্যাট একটা স্টেডি স্টেটের দিকে আমরা গেছি। ব্যালেন্স অফ পেমেন্ট ইমপ্রুভ করেছে, কিন্তু ব্যালেন্স অফ পেমেন্টের আসল সমস্যাটা হলো যে এইটা ট্রেড ডেফিসিট, যেটা আমাদের এলসি ইত্যাদি বন্ধ হচ্ছিল, সেহেতু ইট ইজ বিকজ অফ দি আপনার ইম্পোর্ট কমানোর মাধ্যমে ব্যালেন্স অফ পেমেন্টে অরিজিন এসছে। বাট ব্যালেন্স অফ পেমেন্টে পুরনো টাকা প্রায় 3-4 বিলিয়ন শোধ করে দিয়েছে সরকার। এটা একটা বড় ভালো কাজ করতে পেরেছে। রেমিটেন্স ইনফ্লো আসার কারণে অবভিয়াসলি এক্সচেঞ্জ রেট ম্যানেজমেন্ট বেটার হওয়াতে এই জায়গাটাতে আমার বেটার এসছে।